আলী আহমেদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বললেন, এই যে ফোনটা, এটা মেঘ মামনির ফোন। গত 3-4 দিন যাবৎ আমার কাছে রেখেছিলাম। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখবো, কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা ইচ্ছে করে খুলে রেখেছিলাম। বিশ্বাস করবা না, মিনিটে 2-3 বার করে কল দেয়, আর আমি ফোনের দিকে তাকিয়ে কেবল ভাবছিলাম, এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিসফিস করে বলল, আমি ভাবতেও পারিনি আপনি এত কম কল দিবেন। অন্ততপক্ষে 10,000 কল আশা করেছিলাম। আবির ভ্রু কুচকে ভারী কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিহা খান উত্তেজিত কণ্ঠে বললেন। আবির তাহলে মেঘকে অনেক আগে থেকে পছন্দ করে? মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, ভাবি, এই কথাটাই ভাইজানকে গত 1 বছর যাবৎ বুঝাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতেই চাইছিলেন না। ওনার একটাই কথা, ওনার ছেলে এমন কাজ করতেই পারে না। ভাইজান কেমন মানুষ এটা তো আপনার অজানা নয়। আবির মেঘ দুজনেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। মালিহা খান অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর? মোজাম্মেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলেন, আমি 1 বছরের আরও 3 থেকে 4 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি, মেঘকে এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে আমার অবশ্য ওই রকম কিছু মনে হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহ ঢুকেছিল। যেখানে আবির বাসায় মেঘের সাথে ঠিকমতো কথা বলে না, যতটুকু বলে সেটাও বড় ভাইয়ের মতো ফর্মাল কথাবার্তা, সেখানে আড়ালে সে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে আমি পর্যবেক্ষণ শুরু করলাম। আবিরের হালচাল বুঝতে বেশি সময় লাগলো না। মেঘ মিম দুজনের প্রতি আবির যথেষ্ট পজিটিভ, কিন্তু মেঘের প্রতি একটু বেশি। সারা দুনিয়ার খবরেও তার বিশেষ মনোযোগ নেই। যেই মেঘের বিষয়ে কথা ওঠে অমনি সে মনোযোগী শ্রোতা হয়ে যায়। আজ পর্যন্ত আবির হাতে গোনা 2-1 দিন মেঘকে বাসা থেকে বাইকে নিয়ে বেরিয়েছে, অথচ সে প্রায়ই মেঘকে নিয়ে শহরে ঘোরে। 2-1 বার আমি নিজের চোখে দেখেছি। তাদের রাস্তায় দেখে আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মেঘ আসলেও সাথে আবির থাকতো না। আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমার মেয়েকে চিনে, তাদের সাথে দেখা হলেই বলতো, তার মেয়েকে এখানে দেখেছি, ওখানে দেখেছি, সাথে তোর ভাইপো ছিল। ভাইজানকে বলায় উনি বিষয়টা পাত্তাই দেননি, উল্টো আমায় যা খুশি বলেছেন। ওইরকম শক্ত প্রমাণ ছিল না বলে আমিও অনেকদিন ভাইজানকে কিছু বলতে যাইনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরছিলাম, সন্ধ্যার পর হয়ে গেছিল। দেখলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে মেঘ আবিরের বাইক থেকে নামছে। আমি আনমনেই সেখানেই দাঁড়িয়ে পড়লাম। সামনেই বাসা, এখানে নামার কারণ খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ বাসার গেট পর্যন্ত ঢুকতেই আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আমাকে দেখেছে কিনা জানি না, কিন্তু সেদিন আমি আমার সন্দেহের সত্যি প্রমাণ পেয়ে গেছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি পূর্বের ন্যায় একই আচরণ করলেন। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটাই কথা, আবির এমন ছেলেই না। আলী আহমেদ খান এবার ঠান্ডা কণ্ঠে শুরু করলেন, কিন্তু আমি বলছিলাম, আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম। আবিরের এত বছর বয়সে আমি কোনোদিনও কোনো বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দিইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, কিন্তু সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটা বুঝিয়ে বলেছিলাম, তারপর সে নিজেই ছেড়ে দিয়েছিল। দেশের বাইরে গেছে তার ইচ্ছায়, দেশে আসছে তার ইচ্ছায়। বাইক কেনা, বিজনেস স্টার্ট করা, ব্যাংক থেকে টাকা তোলা, এছাড়া বাকি যা কিছু করেছে তার সব কিছুতেই আমি আবিরকে নিষেধাজ্ঞা দিইনি। আমি শুধু কারণ জানতে চেয়েছি। কোনো কিছু করতে বারণ করলেও কেন বারণ করি সবসময় সেটাই বুঝতে চাইতাম। হঠাৎ কোনো কারণে রাগ দেখালেও অফিসে বসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলতাম। এগুলো তোমরা জানো না? জানো না, ছেলেদের বয়স 20 থেকে 25 বা তার উপরে গেলেই বাবা ছেলের সম্পর্কে বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটল কেন হয় তা জানা নেই। আমাদের সম্পর্কে আমি সেই ফাটলটা ধরাতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান আর ভালো বাবা হবার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতায় যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেশটাই করেছি। আমার ছেলে আমাকে তার বন্ধু ভাববে, তার মনের কথা বলবে, কাউকে ভালো লাগার কথা আমাকে জানাবে,
আমি কি সেটা আশা করতে পারি না? আবিরের যখন যা প্রয়োজন ছিল সে নির্দ্বিধায় চেয়েছে, তাহলে মেঘকে কেন চাইতে পারলো না? আমার ছেলের ভালোবাসার কথাও অন্য কারো মুখে কেন শুনতে হলো আমায়? আমার বারবার মনে হতো আবির মেঘকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম। এটাই কি আমার ভুল ছিল? মাহমুদা খান, মালিহা খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, সরি আব্বু, আপনি আপনার জায়গাতে ঠিক থাকলেও আমার মনে ভয় ছিল। একটা সময় পর্যন্ত আপনি সত্যি আমার বন্ধুর মতো ছিলেন। কখনো কিছু চাইতে গেলে বা বলতে গেলে দ্বিধাবোধ করিনি। এমনকি আম্মুর সাথেও এত কথা শেয়ার করিনি যত কথা আপনার সাথে শেয়ার করেছি। কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম, আর না চাইতে দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়িটা মনে প্রতিনিয়ত দাগ কাটছিল। আপনাদের ব্যবসা, সমাজ আর পরিবারের মান সম্মান আপনাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে বাড়ির সন্তানদের সঠিক মূল্যায়ন দিতে ভুলে যাচ্ছিলেন। আশেপাশে মানুষ কি বললো, সমাজে আপনাদের কতটা মূল্যায়ন করলো, কোথায় আপনাদের স্ট্যাটাস ভালো, সেসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলেন যে বাসায় কোনো ছেলেটার মন খারাপ, কোনো মেয়েটার মন খারাপ, ঠিক কী কারণে মন খারাপ সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়ল, মনের টান কমল। তবুও বলবো, আপনি সত্যি একজন দায়িত্বশীল বাবা ছিলেন এবং আছেন। আমার পড়াশোনা চলাকালীন সময়ে আপনি সব ব্যস্ততার মাঝেও প্রতিদিন আমায় কল দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনার আশেপাশে মানুষের ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ওই যে বললাম, বন্ধুর মতো, ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন খুলিয়ে কিছু বলতে ভয় পেতাম, তবু সাহস নিয়ে নিজেকে গোছাচ্ছিলাম। বাসায় মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরার 1 বছর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ফুপির সাথে আমার পরিচয় হলো। ফুপির সম্পর্কে, এ বাসার নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশা হারিয়ে ফেলেছিলাম। কি করবো কিছু বুঝতে পারছিলাম না। যেখানে একমাত্র বোনের ভালোবাসার সম্পর্কে মেনে না নিয়ে 27 বছর সম্পর্কে ছিন্ন রাখতে পারেন, সেখানে আমি কে? আপনার নিয়ম নীতি আর মান সম্মানের জন্য আপনি সব করতে পারেন। মেয়েকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন, সেই ভয়ে বাসে ফিরে মেঘের কথা আপনাদের বলাতে দূর, মেঘের সাথে ঠিকমতো কথা বলতে সাহস পেতাম না। মেঘের থেকে নিজেকে গুটিয়ে রাখতাম, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়ত ভয় হতো আপনাদের নিয়ম নীতির ভিড়ে এই বুঝে আমি ওকে হারিয়ে ফেলব। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তার মানে তোমার ফুপ্পির সাথে তোমার আগে থেকেই পরিচয় ছিল? অবশ্যই এটা আমি আগেই সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, তার বোনকে তানভীরের মাধ্যমে বাসায় আনিয়েছ। আর রাকিবের বোনের বিয়ের খবর তোমার অজানা থাকার কথা না। আর সেখানে তার শ্বশুর শাশুড়ির সাথে পরিচিত হওয়াটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু তুমি যেসব ভেবে ভয় পেয়েছিলে সেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছিল। তোমার ফুপ্পির ঘটনা আজ থেকে বহু বছর আগে। তখনকার পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। তখন সমাজ প্রেমের বিষয়ে এত সহজ হয় মেনে নিতও না। কোনো বাড়ির মেয়ে পালিয়ে গেলে বা নিজের মতো বিয়ে করলে ওই এলাকায় সেই মেয়েকে আর তার পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়ত। সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। বর্তমানে চোখ পাল্টে গেছে। প্রেমের সম্পর্ক মেনে নিতে পরিবার আর আগের মতো দ্বিধা করে না। ইকবাল খান শান্ত স্বরে বললেন, সবই বুঝলাম, কিন্তু তোমরা যেহেতু সবই জানতে আর মেনেও নিয়েছিলে, তাহলে এতদিন কেন কিছু বললে না? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, বললাম না, আমি মানলেও ভাইজান মানতে চাননি। তারপর কি হয়েছে? কালী বা হঠাৎ ভাইজান মেনে নিলেন কিভাবে? কাল হঠাৎ মানলেন কেন এটা আমিও জানি না, কিন্তু ভাইজান এমনিতেই মেনে নেননি, এটা শিওর। 1 বছর আগে আমি যখন ভাইজানকে বিস্তারিত বলেছিলাম তখন ভাইজান বিশ্বাস করেননি। তখন আমি বলেছিলাম যেন আবিরকে উনি পরীক্ষা করেন। আবিরকে বিয়ের কথা বললে আবির কিভাবে রিয়্যাক্ট করে সেটাই বুঝতে চাইছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই ভেবেছিলাম সে মেঘের কথা বলে দিবে, কিন্তু সে বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে তখন অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিলেন, তাই আমিও আবিরকে রাগানোর জন্য অন্য মেয়ের কথা বলেছিলাম, যেন মনের কথা বলে দেয়। আবির এমনভাবে রিয়াক্ট করলো, সাথে 1 বছরের জন্য বিয়ে স্থগিত করে দিল। সবার সামনে কিছু না বললেও ভাইজান আড়ালে আমায় যাচ্ছে তাই কথা শুনিয়েছে। আবির মেঘকে ওই নজরে দেখে না, পছন্দ করে না, হ্যান ত্যান আরও অনেক কিছু। তখন আমার ভেতরেও জেদ ঢুকে। আমিও ভাইজানের সাথে চ্যালেঞ্জ করেছিলাম,
আবির মেঘকে পছন্দ করে এটা আমি প্রমাণ করেই ছাড়ব। তারপর শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরায় এমনিতেই তাকে আর তার বিবাহিত ছেলেকে বাসায় দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়াক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকার রিয়াক্ট করলো না, মুখ ফুটে কিছু বললও না। তানভীর একাই রাগারাগি করলো। ভাইজানের সামনে আবারও প্রমাণ হয়ে গেল আমি ভুল, উনি ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হলেও বিকেল যখন বন্ধু আর তার ছেলে বাসায় না আসায় আমি আমার সত্যতার প্রমাণ পেয়েছিলাম। দ্বিতীয়বার তানভীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নেয়। সেবারও আবির কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছিল, হয়তো খবরটা বাসা থেকেই কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলেছিলেন আমি ছেলে বাসায় এনে তারপর যেন ওনাকে জানাই। ওনার কথার আসল মিনিং এটাই ছিল। মেঘের বিয়ে ভাঙার ব্যাপারে আমি শুধু শুধু আবিরকেই সন্দেহ করছি। আবির এসবের কিছুই জানে না। পারলে ওনার সামনে প্রমাণ করতাম, নয়তো আবিরকে দোষারোপ না করতে। আমিও সেই কথা মাথায় রেখে ছেলে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এসে চিৎকার করলো, নিজের ভালোবাসার কথা প্রকাশ না করে উল্টো 6 মাসে বিয়ে বন্ধের হুঙ্কার দিল। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজানের সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম টান আছে। কিন্তু ভাইজান মানতে পারলেন না। উনি আমার কাছে হেরে গেছেন এটা উনি মানতেই পারছিলেন না। আমার জেতার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের ওপর ইচ্ছে মতো রাগ ঝাড়লেন। আবিরও রাগ করে বাসা ছেড়ে চলে গেল। 2-3 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে। তখন নিজের হার মেনে নিয়ে আবিরকে বাসায় আনার চেষ্টা করেছেন। তবে এটা ঠিক, ভাইজান বহুবার চেষ্টা করেছেন আবির যেন মেঘের কথা ভাইজানকে জানায়। তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছেন। আবির বাইরে যাওয়ার আগের দিন সকালেও ভাইজান আবিরকে জিজ্ঞেস করেছিলেন আবির কিছু বলতে চায় কিনা, কিন্তু আবির কিছু না বলেই চলে গিয়েছিল। এদিকে ভাইজান নিজের হার মন থেকে মানতে পারছিলেন না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফোঁস করতেন। খানবাড়িতে ক্ষণিকের নিস্তব্ধতা বিরাজমান। সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকিয়ে মোজামেল খানের কথাগুলো শুনছিল। মেঘ আবিরের মুখপানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজামেল খান টুকটাক কথা বলেছেন, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেকোরেশনের জন্য আসা 3-4 জন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছাকাছি যেতেই আলী আহমেদ খান হুঙ্কার দিলেন, তোমাদের আর কতক্ষণ লাগবে? বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে, অথচ তোমাদের কাজই শেষ হচ্ছে না। বেশিক্ষণ লাগবে না আঙ্কেল। এই কথা সকাল থেকেই শুনে আসছি। এমন তাড়াহুড়োতে কাজ করছো যে বিয়ে বাড়িতে পুরো স্বাধীনতা দিবসের সাজে সাজিয়ে ফেলছো। শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজায়? সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়ো করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না। এখন আর ভুল হবে না। শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এমনভাবে সাজাবে যেন বাড়ির সাজ দেখেই এলাকার মানুষ তাক লেগে যায়। টাকা নিয়ে একদম ভেবো না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে। মোজামেল খান আচমকা ধীর কণ্ঠে বললেন, ভাইজান একটা কথা বলি। হ্যাঁ। মোজামেল খান শীতল কণ্ঠে বললেন, আমি 1 বছর যাব তোদের বিয়ের কথা বলতেছি, তবুও তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলে, তাও আবার আগামী কালই বিয়ে? আলী আহমেদ খান মুলিন হেসে বললেন, তোর ছেলের জন্য। মানে? তানভীর বলছে মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে। সবাই অতর্কিত আবিরের দিকে তাকালো, অথচ আবির রুষ্ট চোখে তানভীরের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, শালা, মরে যাওয়ার কথা বলতে বলছি তোকে? তানভীর ঠোঁট চেপে ডান হাতের 2 আঙ্গুলে কান ধরে বিড়বিড় করে বলল, সরি, মুখ ফুসকে বেরিয়ে গিয়েছিল। তোর শালা। তানভীর কপট রাগ দেখিয়ে রাগী স্বরে বলল, শালা না, সমন্তি। আবির ঠোঁট বাঁকিয়ে রাগী স্বরে বলল। তোকে আমি দেখে নেব। মাহমুদা খান বললেন, আবির, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, রেডি হতে হবে তো। আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন। হে ভর দুপুর রেডি হয়ে কি করব? আলী আহমেদ খান মেঘকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বললেন। আবির মেঘের দিকে একবার তাকালো, তারপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমেদ খান সহ উপস্থিত সবাই আটকে উঠল। মেঘ অস্পষ্ট গলায় আর্তনাদ করে উঠল। আলী আহমেদ খান তপ্তস্বরে বললেন, তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলেছি।
তুমি ওকে কোলে নিয়েছো কেন? আবির আশফারি কণ্ঠে বলল, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। কোন ভরসা রেখে যাবো এখানে? যদি আবার লুকিয়ে ফেলেন, আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। সরি। আবির মেঘকে কোলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠছে। তানভীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলারাও থম মেরে দাঁড়িয়ে আছেন। 3 দিন আগে সন্ধ্যার অনেক পরেও আলী আহমেদ খান অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। মোজাম্মেল খান আজ অফিসে আসেননি। আবির সিফাতের উপর রাগ করে দুপুরের দিকে অফিস থেকে চলে গেছে। ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন। হঠাৎ বাসা থেকে কল এসেছে, বাজার নিয়ে যেতে হবে, তাই উনিও সন্ধ্যার দিকে চলে গেছেন। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতে বসে বসে আলী আহমেদ খানের সাথে গল্প করছিল। রাত বেশি হওয়ায় সিফাতকেও ছুটি দিয়ে দিয়েছেন। সিফাত অফিস থেকে বের হবার 10 মিনিটের মধ্যে রাকিব আর রাসেল আলী আহমেদ খানের কেবিনের সামনে উপস্থিত হলো। রাকিব সালাম দিয়ে মৃদু স্বরে বলল, আঙ্কেল ভেতরে আসতে পারি? আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে বললেন, আরে রাকিব যে, আসো ভেতরে আসো। রাসেলকে খানিক দেখে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি ব্যাপার? তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? রাকিব পেছনে ঘুরে কিছুটা তপ্ত স্বরে ডাকল, এই তানভীর, ভেতরে আয়। রাকিবদের সাথে তানভীরকে দেখে আলী আহমেদ খান একটু বেশি অবাক হলেন। তানভীরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। প্লিজ, না করবেন না। ঠিক আছে, বলো। রাসেল এবার সাহস করে বলল, আঙ্কেল, আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এখন আপনার সমর্থন প্রয়োজন, প্লিজ না করবেন না। আলী আহমেদ খান রাগে স্বরে বললেন। আবির তোমাদের পাঠিয়েছে? তানভীর চট জলদি উত্তর দিল, না না ভাই, কিছু জানে না, আমরা নিচে থেকে আসছি। রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, আঙ্কেল, এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি। আবির জানলে কখনো আসতে দিত না, কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমাদের সহ্য করতেও কষ্ট হয়। আবির আপনাকে খুব সম্মান করে, শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে, মেঘকে বিয়ে করতে চায়, কিন্তু আপনারা রাজি হবেন কিনা সেই ভয় এতদিন আপনাদের কিছুই বলতে পারছিল না, আর না মেঘকে কিছু বলছে। এখন মেঘ আবিরকে খুব পছন্দ করে, আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নিন। এখন আমার কি করতে হবে? আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘকে বিয়ে করার কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন, একমাত্র আপনি বললে বাসার সবাই মেনে নেবে। যদি আমি মেনে না নিই তখন? রাকিব আতকে উঠে বলল, আঙ্কেল, এমন কিছু করবেন না প্লিজ। কেন করব না? আমার ছেলের জন্য বউ খোঁজার কেন নেই? সে নিজে কিছু বলতে সাহস পাচ্ছে না বলে তোমাদের পাঠিয়েছে, আর তোমরাও আমাকে মানাতে চলে আসছো। শোনো, তোমাদের বন্ধুকে বলে দিও আমি ওর সম্পর্ক মানব না। তানভীর ভ্রু কুচকে প্রশ্ন করলো, কেন মানবেন না? বড় আব্বু, আমার ইচ্ছে আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? জি। কি? বনু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসেন, সেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ের জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাই আমার বোন ছাড়া অন্য কারো দিকে তাকিয়েও দেখবে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, বীর, তুমি কি জানো না খানবাড়িতে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলে ভাইয়া বোনের সাথে প্রেম করার চিন্তাও করেনি, সরাসরি বিয়ে সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়ম নীতি ভেঙে নয়। তানভীর রাগে ফুঁস করে বলে ফেলল, কোন নিয়ম নীতি ভাঙার কথা বলছেন? যেই নিয়ম নীতি সন্তানের সুখ সহ্য করতে পারে না, সেই নিয়ম নীতি চিরতরে ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়ম নীতি কি সন্তানের জীবনের থেকে বেশি দামি? মানে? তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমেদ খান পুনরায় বললেন, কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুইসাইড করবে। আলী আহমেদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন। হোয়াট? রাকিব শীতল কণ্ঠে বলল, জি আঙ্কেল, আর বিষয়টা এখন মজার জায়গাতেও নেই। আবিরের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, তার ঘুরে ফিরেই এক কথায়
প্রায় 30 মিনিটের মধ্যে তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমেদ খানের আলাপচারিতা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমেদ খান শর্ত সাপেক্ষে আবিরদের সম্পর্কটা মোটামুটিভাবে মেনে নিয়েছেন। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে আরও প্রায় 40 মিনিটের মতন কথা বলেছেন। সেখানে বসে আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একেবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান। ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমেদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেয়া আংটিটা দেখছিল আর আনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমেদ খান রুমে ঢুকতেই মেঘ থতমত খেতে হাত পেছনে লুকানোর চেষ্টা করলো, কিন্তু আলী আহমেদ খানের হুঙ্কারের সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হলো। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরের শিখিয়ে দেয়া কথাগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু আলী আহমেদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলার মতন সাহস মেঘের নেই, তাই বাধ্য হয়ে বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ আতকে উঠে শীতল চোখে তাকালো। কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসলে আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে 3 দিন পরই তোমাদের বিয়ে দিয়ে দেব। বলো রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমেদ খান পুনরায় বললেন, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কি না? মেঘ কাপা কাপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী 3-4 দিন আমার কাছে জমা থাকবে, আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাইরে পাও রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইল, এগুলো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমেদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব? আলী আহমেদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল। মনের ভেতর উত্তর থাকা সত্ত্বেও দেওয়ার মতন শক্তি পাচ্ছে না। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হব তো নাকি? শ্বশুর আব্বু কথাটা শুনতেই মেঘ লজ্জায় নুয়ে পড়েছে। কান দিয়ে অনবরত উষ্ণ ভাব বের হচ্ছে। আলী আহমেদ খান মুচকি হেসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবে। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমায় আব্বাজান ডাকবে। এই অনিষ্পিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেঘ কি করবে বুঝতে পারছে না। হঠাৎ কি ভেবে ওড়না টেনে মাথায় দিয়ে তৎক্ষণাৎ গায়ে হাত দিয়ে সালাম করলো। আলী আহমেদ খান সালামি দিতে দিতে বললেন, আব্বাজান বলো, শুনি একটু। মেঘের বুকের ভেতর উত্থাল পাথাল ঢেউ শুরু হয়ে গেছে। ইদানিং আবিরের সামনেও এতটা লজ্জা পায় না যতটা লজ্জা বড় আব্বুকে সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকে সাহস নিয়ে আস্তে করে বলল, আব্বাজান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খোঁচাখুচি করে, অথচ আমি কিছুই বলি না। তুমি যদি আমার কথা মানো তাহলে এবার আমিই জিতবো। তুমি কি চাও না আমি জিতি? জি চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি, কিন্তু। আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, কিন্তু কি, কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাই কি লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় পেয়ে যাবে, চিন্তা করো না। সেদিনের পর থেকে তানভীর আর মেঘ দুজনকে আলী আহমেদ খান যা বলেন তারা তাই করে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানভীর এলাকার স্পাইগুলোকে পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করে দিয়েছে। সবই আলী আহমেদ খানের কথাই করেছে। ওনার কথা না মানলে উনি মেঘ আবিরের বিয়ে মানবে না, এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম 2 দিন বাসার কেউই কিছু জানতে পারেনি, কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গেছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি, তাই আলী আহমেদ খান পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘকে বাইরে পাঠিয়ে দিয়েছিল। সিফাত বাসা থেকে যাওয়ার পর থেকে বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যে সব কিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছে। মোজাম্মেল খান আগে থেকে রাজি ছিলেন, তাছাড়া মেঘদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়, সেজন্য
আলী আহমেদ খানের কথাই শেষ কথা ছিল। বর্তমান লজ্জায় অসার মেঘ জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবির আবেগান্বিত দৃষ্টিতে মেঘকে নিহারা করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোল থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে জানতে চাইল, আমাকে তো কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকে হেসে বলল। তো এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভ্রু কুঁচকাল। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যি কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকে হেসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতে নাচতে শুরু করলো। মেঘ বিহবল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞান শূন্য অবস্থায় নেচে চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচোখি করলো। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি কি দেখবো? আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল। সব ব্যাপারে মাতবারি। মিম ভেঙচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানভীর ব্যস্ত কণ্ঠে বলল। ভাইয়ার জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, দেখো খুশিতে পাগলই হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল। নিজের রুম থেকে আবিরের জামাকাপড় নিয়ে আবিরের রুমের দরজায় এসেই থমকালো। আবিরের এলোপাথারি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানভীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগোতেই আবিরের জামাকাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকবার কল দিয়েছে, একবার অর্ধেক কথা শোনার পর থেকে আর কল রিসিভ করেনি। মেঘ মেকিস্বরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলাও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবো, তার সময়ও হলো না, আমাকে কিছু জানালো না। তানভীর মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বিড়বিড় করলো, আমার আগে তুই তো প্রপোজ করে ফেলেছিস। আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানাতে নয়। ওকে ওকে ওকে। মেঘ জামা বিছানার উপর রাখছে, এর মধ্যেই তানভীর আচমকা ডাকলো। ভাইয়া। তানভীরকে আগে দেখলেও আবির নাচের মনোযোগ নষ্ট করেনি। এখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, শালা, তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগেই তানভীর দু হাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে বেলকানি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমেদ খান মৃদু স্বরে জানতে চাইলেন, এভাবে ছুটছ কেন? আর আবিরই বা কি করে? তানভীর সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ড চলার পরই অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তো কি চুমু খাবো? অবশ্য চুমু খাওয়ার জন্য তো তুই আছিস। মেঘ ঠোঁট উল্টিয়ে নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, ইস, ভাল লাগে না। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করল, কেন, কি হয়েছে? সেজে গুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না। ধর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল, না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোম্যান্স। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির 2 কদম এগিয়ে এসে মেঘের কানের কাছে ফিসফিস করল, এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না। আমাকে তুই সাজ নষ্ট করাতে বাধ্য করিস না, প্লিজ। মেঘ নিজেকে সামলে অনুষ্ণ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমি শাওয়ার নিতে যাব না। আবির ভ্রু নাচালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল, পাগলকে উস্কাবি আর তার পাগলামি সহ্য করবে না, তা কি করে হয় শোনা? শোনা শব্দটা শুনেই মেঘ থম মেরে দাঁড়িয়ে আছে। পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়েই করবো না।
মেঘ রাগী চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল। এত কিউট করে সে যে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়ায় ভিন্ন। কথায় কথায় লজ্জা দেয়াই যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেয়া গোলাপি ব্লাশন এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদের পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানভীর একাই করেছে, যদিও আবিরের পছন্দের বাহিরে কিছুই কেনেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল, যেভাবে সাজানোর ইচ্ছে ছিল, তানভীর সেভাবে সবটা করেছে। আপাতত বাহিরে ফটোশ্যুট হবে, সন্ধ্যার পর মেইন প্রোগ্রাম শুরু হবে। তখনকার জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যে কোমরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে এসেছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সে যে মাথা নিচু করেছে আর চোখ তুলে তাকাতে পারছে না। আবির আরেকটা শুকনো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কোথায় ছবি তুলবে? মেঘ এক নাগারে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, এই 3 দিন কি শুধু জায়গা ঠিক করেছিস? হ্যাঁ। আবির আস্তে করে বলল। এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেয়া না, এর প্রতিশোধ আমি কড়াই ঘন্টায় ফেরত নেব। মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে। বেহাইয়া, বেয়াদব বেটা। অকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু করে বলল, দরজা খোলাই আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখে তড়িৎ বেঁকে বিছানার উপর রেখে দেয়া টাওয়ালটা টেনে নিজের গা ঢুকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট পাকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছেন? ভালো। ভেতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল। পাঞ্জাবি কি পরিয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাশভারী কণ্ঠে বলল, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। ফুফা তোমাদের ডাকতেছে, এটাই বলতে আসছিলাম। ধন্যবাদ। আব্বুকে কি বল একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যা। মালা দাঁতে দাঁত চেপে দুহাতে ঠাস করে দরজা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনেই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আমাকে বুঝতে হবে না ম্যাডাম, এই মালা আমাকে খুব চালিয়েছে। শুধুমাত্র আব্বুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি, হয়তো মালাইকে অনেক আগে সাহায্য করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসল, কিছু বলার প্রয়োজন মনে করল না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামা বাড়ির সবাই ইতোমধ্যে চলে এসেছে। মেঘের মামা বাড়ির মানুষ এখনও আসেনি। মায়াসাপুর লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি, তাই উনি আজ আসতে পারেননি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বৌভাতে অন্ততপক্ষে আসবেন। আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানভীর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধ ধারে কল দিয়েই যাচ্ছে। আবির আচমকা তানভীরের এক হাত পেছনে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, শালা, তুই আব্বুর কাছে গেছিলে কোন সাহসে? মেঘকে আতঙ্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানভীর ব্যথায় আর্তনাদ করতে করতে তপ্ত স্বরে বলল, আমাকে মেরে লাভ নেই, আমরা না গেলে আজকের এই স্পেশাল দিনটা পেতেই না। তানভীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা মানে? আর কে কে গেছিলে? রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া। হারামের দল, ওই দিন আমাকে ফিরে আসার কারণ এটাই ছিল? তোর সব কটাকে দেখে নেব, শুধু কয়েকটা দিন। এর মধ্যে সাকিব এসেছে। এক দৌড়ে এসেই আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, ফাইনালি আমি তোদের বিয়ে খেতে আসছি, ভাবতেই পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আলাদি কণ্ঠে বলল, হাই ভাবি। হাই। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর বন্যাকে কলের পর কল দিচ্ছে দেখে আবির মৃদু স্বরে বলল, চেষ্টা কর, আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার, আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে। আবির রাশভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি। ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যা আর ভাইকে নিয়ে আসবে। মেঘ, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানভীর আর আবির ফটোশ্যুট করতে বেরিয়েছে। সাথে ক্যামেরাম্যান তো আছে। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগে যায়। একবার তানভীর, আরেকবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশ্যুটের লাস্ট দিকে তানভীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় এসেছে। সাথে দুটো কার্ডও নিয়ে এসেছে, একটা নর্মাল দাওয়াতের কার্ড,
অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো, যদিও প্ল্যানটা মেঘে দিয়েছে। তানভীর বাসায় ঢুকতেই বন্যার বড় বোনের সাথে দেখা। তানভীরকে দেখে মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু আম্মু আর রিদ একটু বাহিরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানভীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করে সবকিছু ঠিক হয়েছে। যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেবো সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের কিন্তু 2 দিনের দাওয়াত, আগামীকাল কমিউনিটি সেন্টার আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে। আর আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরো 5 বছর আগে থেকে আমাকে বলে রাখছে ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম, বন্যার বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই যে মুখ ফুলিয়ে রুমে ঢুকেছে, আর বেরই হচ্ছে না। গত 2 দিন আব্বু খুব অসুস্থ ছিল, এই অবস্থায় বাসায় থেকে বের হতে পারছিল না ঠিকই, তবে 24 ঘন্টা শুধু মেঘ কী করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে, এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজেই বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল, মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। বন্যা, তানভীর এখানেই দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। বললাম তো খুলবো না। তানভীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খোলো, আমার কথাগুলো অন্তত শোনো। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সবকিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যে গল্প শোনাতে আসছে। বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা, আস্তে কথা বল। সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতেই তানভীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যার 2 চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি, মেঘের চিন্তায় আমি দুরাত 1 ফোঁটাও ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাগুলোও ঘটতো না। সব দোষ আমার। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এসব ভেবে উঠতে বসতে আমার নিজেকে মারতে ইচ্ছে করছিল। আপনাকে কত শত কল দিয়েছি। এক পর্যায়ে আমি আপনার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন আপনি আমার। হ্যাঁ, আমি দিশা পাচ্ছিলাম না। বাসায় আপু অসুস্থ, ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একটাবারের জন্য কি জানানো যেত না আমায়? তানভীর বন্যার দিকে তাকিয়ে অনুষ্ণ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি বিশ্বাস করো, আমি বা বনু চাইলে কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ের সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য হয়েছে, সেখানে কতটা চাপে ছিলাম একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি, বনুর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল, আর আমি গত 3 দিনে নিজের ইচ্ছেতে কোনো দিকে পা বাড়াতে পারিনি। ঘুমাতে গেলে পর্যন্ত বড় আব্বুর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে, যদি আমি কোনোভাবে ভাইয়ের সাথে বা কারোর সাথে বিয়ের বিষয়ে কথা বলি তাহলে বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন, আর সেই কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চান, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে 2টা কথা বলবো, এটুকু সময়ের সুযোগ আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাইয়ের রাসেল ভাইয়াকে থ্রেটের উপর ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় অব্বু সামনে দাঁড়িয়ে একে ওকে কল দিতে হচ্ছিল। সেখানে বারবার তোমার কল আসাটা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যি দুঃখিত, এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। কার্ডটাকে ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফুঁস করে উঠল। ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে কোনো কথা নেই। তানভীর মনমরা হয়ে বলল, আমার কি দোষ? বন্যা ভ্রু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই। আপনি তো অপাপবিদ্ধ, সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল বিনম্র একটা মেয়ে, তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ের অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত, আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো।
এখন আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামনে নিয়েছি। যা ঝড় গিয়েছে সব আমার উপর দিয়ে গিয়েছে। ভাইয়ের খুব বেশি ফাইট করতে হয়নি। আর বনুর কথা কি বলবো, ও তো গত 3 দিন ধরে সারাক্ষণ শুধু বন্যার বন্যা করে যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকেলের মধ্যে তোমাকে যেভাবে হোক বাসায় নিয়ে যেতে হবে। বনুর ভাইয়াকে পাওয়ার খুশির থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগল হয়ে যেত। কিন্তু কি করতাম বলো, বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই উনি এক কথার মানুষ, কাজে এদিক সেদিক হলে খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ের বিয়েটা আটকে গেলে আমি সারা জীবনে নিজেকে মাফ করতে পারতাম না, ভাইয়ের সামনে দাঁড়ানোর যোগ্যতাটা হারিয়ে ফেলতাম।